আওয়ামী সরকারের টানা ৩ মেয়াদেই বিভিন্ন বাহিনীর যৌথ নির্যাতনের শিকার হন তরুণ আলেম মুফতি হারুন ইজহার। ৩ দফায় গ্রেপ্তার হয়ে ৫ বছর জেলে কাটান তিনি। দফায় দফায় ৭০ দিনের রিমান্ডে নির্মম নির্যাতন করা হয় তার ওপর। রিমান্ডে পুলিশ ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি জিজ্ঞাসাবাদী ছিলেন একজন হিন্দু সম্পাদক ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তা। জেলখানায়ও ২৪ ঘন্টা লকআপে রাখা হয় ডান্ডা বেড়ি পরিয়ে। গ্রেপ্তার, রিমান্ড ছাড়াও আনুষ্ঠানিকভাবে দফায় দফায় আটক ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির শিকার হন হেফাজতে ইসলাম বাংলাদেশের এই যুগ্ম মহাসচিব। স্বৈরাচার সরকারের জুলুমের শিকার হয় তার পরিবারও। স্ত্রী সন্তানদের গ্রেপ্তারের হুমকি সহ নানা ভয়ভীতি দেখান আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকেরা। ওয়াজ মাহফিলের পাশাপাশি হেফাজতে ইসলামের কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি। ভারত বিরোধী অবস্থানের কারণে তার ওপর সবচেয়ে বেশি ক্ষোভ ছিল সরকারের। এজন্য গ্রেপ্তারের পর সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করেছে বলেও তার অভিযোগ। এদেশে অবৈধভাবে শেখ হাসিনা আমাদেরকে ১৫ বছর শাসন করে গেছে। এই পুরো ১.৫ দশক সময়টাই ছিল নির্যাতনের বছর। পুরো সময়টুকুর আমি ভিকটিম। আমি এমন না যে আমি একদম লাস্টে এসে বা শুরুর অংশটুকু বা মাঝামাঝি, বিষয়টা এরকম না। পুরো সময়টুকু ২০০৯ সালে আমাকে গ্রেপ্তার করা হয় অন্যায়ভাবে, এবং আমাকে কোনো রকমের এলিগেশন দিতে না পেরে, কোনো অভিযোগ দিতে না পারে, মানে বেআইনিভাবে মানুষকে যে নির্যাতন করা হতো। গোয়েন্দা সংস্থা আমার ভিতরে কোনো তথ্য দিতে পারে না, কোনো অভিযোগ দিতে পারে না। আমাকে ডিটেনশনে রাখা হয়েছে। আমাকে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের নভেম্বরে মুফতি হারুন ইজহার প্রথমবার গ্রেপ্তার হন। চট্টগ্রামের নিজ বাড়ি থেকে ধরে বিশেষ ক্ষমতা আইনে ৩ মাস আটকে রাখা হয় তাকে। পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও চলাফেরার ওপর ছিল বিধিনিষেধ। নিরাপত্তাহীনতার কারণে ঘর থেকে বের হতেও পারতেন না বলে জানান তিনি। ২০১৩ সালের অক্টোবরে তাকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়। সেবার ২০১৬ সালের জুলাই পর্যন্ত ৩ বছর জেলে ছিলেন তিনি। তৃতীয় পর্বে গ্রেপ্তার হন ২০২১ সালে। মোদির আগমন বিরোধী আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ১ ডজন মিথ্যা মামলা দিয়ে বহু আলেম ওলামার পাশাপাশি হারুন ইজহারকেও গ্রেপ্তার করা হয়। কারাগারে ছিলেন ২০২৩ সালের মে মাস পর্যন্ত। তবে শেষবার গ্রেপ্তারের পর চরম নির্যাতনের শিকার হন এই আলেম। শহীদুল হক সাহেব ছিলেন যখন গ্রেপ্তার হই, তিনি ঢাকা ডিএমপি কমিশনার ছিলেন, এবং এই বিগত এসবি প্রধান এবং পুলিশের এডিশনাল আইজিপি মুনির, ওনাকে আমরা ডিবি মুনির বলতাম, উনি ছিলেন তখন ডিবি প্রধান ছিলেন। তখন আমাকে ২০০৯ সালে গ্রেপ্তার করে গুম রাখা হয়। প্রথমে কয়েকদিন গুম রাখার পর একদিন শুক্রবার আমাকে আদালতে সুপর্দ করা হয়, এবং ওই গুমে সরাসরি আমাকে ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয়। আমাকে রুমে ঢুকিয়ে, তখন যিনি ডিএমপি কমিশনার ছিলেন, এবং এখানে আশ্চর্যজনক ব্যাপার হলো, ইন্টারোগেশনের সময় আমি তাদের সামনে দেখলাম, প্রথম আলো তাদের সামনে, প্রথম আলো নিউজকে দেখে দেখে তারা আমাকে নির্যাতন করতেছিল যে আপনি জঙ্গি, আপনি লস্কর তৈবা, এবং মানে কেন আমরা ভারত বিরোধী, এই বিষয়ে আমাকে বলা হচ্ছে। এবং একজন ডিসি ছিলেন, তিনি আমাকে বললেন যে ইসলাম এদেশে চলবে না, ইসলাম চাইলে পাকিস্তান চলে যাও। তবে কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় ৫৪ ধারায় জেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে। ১৫ দিনের মাথায় জামিন নিয়ে বের হন তিনি। কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আবারও আটক করা হয় বিশেষ ক্ষমতা আইনে, পাঠানো হয় জেলে। গ্রেপ্তারের পর ২ দফায় ৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি। কোনো কিছু প্রমাণ করতে না পারায় আদালত সংশ্লিষ্টদের ভৎসনাও করেছিলেন। হারুন ইজহার জানান, তাকে মূলত নির্যাতন শুরু করে ২০১৩ সালে গ্রেপ্তারের পর। সে সময় হেফাজতের চট্টগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন তিনি। শাপলা চত্বরের ঘটনার দিন তিনি চট্টগ্রামেই ছিলেন, অথচ এই ঘটনায় প্রায় ২ ডজন মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। পরে চট্টগ্রামের কিছু মামলায় তাকে যুক্ত করা হয়। প্রতিটি মামলায় প্রায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। প্রথমে ৪ মামলায় এক নাগাড়ে ১৭ দিন রিমান্ডে ছিলেন তিনি। এরপর দফায় দফায় ৪৫ দিন রিমান্ডে নেওয়া হয় হারুন ইজহারকে। প্রথমে চট্টগ্রামে রিমান্ডে নেওয়া হয়। সেখানে র্যাব, পুলিশ, এনএসআই সহ অন্য সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে। জুমার আজানের সময় আমার রিমান্ডটা চলতেছিল, তো দেখলাম কোনো অফিসার জুমার নামাজ পড়েনি। তো রিমান্ড শেষে যখন আমাকে বিকেলে রুমে নিয়ে আসা হলো, তখন আমি আমার আইওকে জিজ্ঞেস করলাম যে আজান হচ্ছিল, আর আজানের সময় রিমান্ড হচ্ছিল, মারামারি হচ্ছিল আমার উপরে। তখন আই বললো যে এখানে অফিসাররা সবাই হিন্দু ছিল, যে আপনার বিরুদ্ধে সমস্ত হিন্দুদেরকে নিয়োগ করা হয়েছে এখানে, মানে যারা ভারতপন্থী ওদেরকে নিয়োগ করা হয়েছে যেন আপনাকে ইয়ে করা হয়। তো ওই সময় আমার চোখ বন্ধ ছিল, চোখ বন্ধ করে আমাকে নির্যাতন করা হয়, এবং চেয়ার দিয়ে আমাকে আঘাত করা হয় চোখ বন্ধ করে। তারপরে এবং র্যাবের একজন হিন্দু অফিসার, সে নিজে আমাকে এই ঘুষি মারে, কিল ঘুষি মারে। এমনকি মহিলা এই হিন্দু অফিসারও ছিল ওখানে,
এবং একজন আমার মনে আছে এডিসি অনন্দিত রায়। এখন আমি জিজ্ঞেস করলাম যে উনি একজন মহিলা, তাকে কোনো জিজ্ঞাসাবাদ চিফের প্রধান বানানো হলো? যেহেতু তিনি মুসলিম, মুসলিম অফিসারদের মধ্যে সিম্পিতি থাকবে, তো এই জন্য তারা মুসলিম অফিসারদেরকে দিয়েই এ কারণে, তার মানে এটা বুঝতে বাকি নেই যে আমার রিমান্ডটা আসলে অন্য কোনো দেশ থেকে এটা পরিচালিত হচ্ছিল। সবশেষ 2016 সালে হাইকোর্ট থেকে নো অ্যারেস্ট নো হ্যারেজ অর্ডার নিয়ে জেল থেকে বের হওয়ার পরও গ্রেপ্তার হন তিনি। তখন অর্ডারটি তার স্ত্রী দেখালে চট্টগ্রামের এসবি প্রধান তা ছুঁড়ে ফেলে দেন। পরে আদালত অবমাননার হুমকি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। আর 17-18 দিন পর যখন আমি বের হই, যখন আদালতে যখন আমাকে তোলা হয় আবার নতুন করে রিমান্ড আনার জন্য, তখন আমি সূর্য দেখতে পাচ্ছিলাম না, মানে অন্ধকার থেকে বের হয়ে। এটা যদিও রিমান্ডের মাধ্যমে আদালত থেকে মঞ্জুর করা হয়েছে, কিন্তু গুমের মতো করে রাখা হয়েছিল আমাদেরকে, মানে টোটাল একদম একটা অন্ধকার রুমে সারাক্ষণ 24 ঘন্টা। সেখানে দফায় দফায় হয়রানি করা হতো, নির্যাতন করা হতো আমাদেরকে। তো বিশাল একটা গ্যাং আর কি, ডিবির মানে সন্ত্রাসী অর্থাৎ যারা একদম জুলমবাজ অফিসারদের। তো সেই সময় এই মামলাগুলোতে আমি যতবারই জামিন নিয়েছি আদালত থেকে, ততবার আমাকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং প্রায় 3 বার আমাকে গ্রেপ্তার করা হয় জেলগেট থেকে। শুধু যে গ্রেপ্তার করছে জেলগেট তা না, জেলগেট থেকে ধরে নিয়ে তারা আমাকে আবার গুম করছে। আবার মামলাগুলো ছিল পলিটিক্যাল মামলা সবগুলো, এখানে জঙ্গি মামলা একটাও ছিল না, কিন্তু আচরণ করা হতো আমাদের সাথে একদম সন্ত্রাসীকাতে আচরণ করা হতো, আমাদের কোনো রাজনৈতিক আচরণ করা হয়নি আমাদেরকে। তৃতীয় দফায় 2021 সালে গ্রেপ্তারের পর 24 ঘন্টা গুম রেখে আদালতে পাঠায় তাকে। সে সময় র্যাবের রিমান্ডের পর হাটহাজারী থানায় নিয়ে বর্বর নির্যাতন করা হয় তার উপর। পেটানো হয় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে। একটি ঘটনায় বিভিন্ন সংস্থা তাকে রিমান্ডে নেয়। পরে চট্টগ্রাম থেকে পাঠানো হয় রাজশাহীতে, সেখানে জঙ্গি মামলায় একটি সংস্থা রিমান্ডে নেয়। পরে নেওয়া হয় ঢাকার সিটিটিসিতে, সেখানে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ডক্টর নিশীথ সেই জিজ্ঞাসাবাদে সরাসরি যুক্ত ছিলেন। পিবিআই এর রিমান্ডে বিভিন্ন ধরনের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, 4 দিনের রিমান্ডে তারা এক মুহূর্ত ঘুমাতে দিত না, চেয়ারে বসিয়ে রাখত। এক পর্যায়ে নামাজের সেজদার মতো করে ঘুমানোর চেষ্টা করতেন তিনি, তবে তা টের পেলেই জাগিয়ে দেওয়া হতো তাকে। এই সবগুলো জিজ্ঞাসাবাদে আমাদের উপরে চরম নির্যাতন করা হয়। যারা জুনিয়র ছিল, এই জুনিয়রদেরকে আমাদের সামনে ঝুলিয়ে এদেরকে আঘাত করা হয়, এদেরকে বিদ্যুতের শর্ট দেওয়া হয়, এদেরকে লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট দেওয়া হয় এবং উলঙ্গ করে পিটানো হয়। ফিজিক্যাল টর্চার হচ্ছে যেটা দেশের বিরুদ্ধে যেটা হুমকি। এবং আমি মনে করি এটা এখানে আমার নির্যাতনের বিষয়টা এখানে মুখ্য না, এখানে পুরো বাংলাদেশটাই মুখ্য হয়ে গেছে। সিটিটিসির একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটা নিজস্ব গোয়েন্দা শাস্ত্র অফিসে বিদেশিরা এসে এখানে সন্তোষ শর্মা নামে বাংলাদেশ হিন্দু পূজা পরিষদ এবং কালবেলা পত্রিকার সে প্রকাশক এবং সম্পাদক, সে দুবাসী ছিল, এবং ভারতীয় এমবেসির ওনাকে এডুকেশন মিনিস্টার বলা হয়, আর এমনি কূটনৈতিক ভাষায় সম্ভবত গোয়েন্দা ভাষায় তাকে বলা হয় স্টেশন ম্যানেজার। স্টেশন ম্যানেজার শব্দটা, স্টেশন ম্যানেজার, এই স্টেশন ম্যানেজার ডক্টর নীতিশ সে আমাকে এই সিটির সর্বশেষ এতে খুব দীর্ঘ সে আমাকে জিজ্ঞাসাবাদ করে সরাসরি এবং হিন্দি ভাষায়। প্রথমে আমাকে সন্তোষ শর্মা সে বলল যে আমরা মানবাধিকার সংগঠন থেকে আসছি এবং এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে আসছে। তো শ্রীলঙ্কার লোক তো শ্রীলঙ্কার ভাষায় কথা বলবে, ইংরেজি ভাষায় কথা বলবে। শ্রীলঙ্কার লোক কথা বলছে হিন্দি ভাষায়, ইংরেজি এবং হিন্দি ভাষায়, তিনি শ্রীলঙ্কার ভাষায় কথা বলেন নাই। তো পুরো জিজ্ঞাসাবাদ দিয়েছিল যে হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের কি অ্যাটেম্প, আমরা কেন হিন্দুস্তানের বিরুদ্ধে আমরা। তিনি আরও জানান, ভারতীয় দূতাবাসের সেই কর্মকর্তা চলে যাওয়ার সময় একটি কাগজ ও একটি খাম নিয়ে যান। তার ধারণা সেই খামে টাকা ছিল। ওরা চলে যাওয়ার পরে রাত 2টা বাজে ঘুম থেকে ডেকে সিটিটি অফিসে তারা আবার পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন যে কাগজের ভিত্তিতে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল রাত্রে, আমি দেখলাম ওইটা ওই কাগজ, যে কাগজটা ওই ইন্ডিয়ান যে রয়ের যে প্রধান চিফ, উনি বাংলাদেশের রয়ের চিফ ডক্টর নীতিশ, ও এবং সন্তোষ শর্মা এই কারবার সম্পাদক, ওরা যে কাগজটা দিয়ে গেলো ওই কাগজটাকে রেখে তারা জিজ্ঞাসাবাদ করতেছে। তার মানে তাদের নিজস্ব ইন্টারোগেশনের কোনো এই সোর্স নেই তাদের কাছে, এবং কোনো এভিডেন্স তাদের কাছে নেই যে তারা কী ভিত্তিতে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ এর আগে তো আমি অলরেডি পিবিআই, সিআইডি সহ সব জিজ্ঞাসাবাদগুলো আমি শেষ করে আসছি। তিনি বলেন, শুধু রিমান্ডে নির্যাতন নয়, জেলে পাঠানো হলেও গোয়েন্দা সংস্থার লোকেরা চাপ সৃষ্টি করে আরেক ধরনের নির্যাতন করতেন। সেই নির্যাতন ছিল দীর্ঘমেয়াদী। 24 ঘন্টা লকআপে রেখে দিতেন, মাঝে মধ্যে বেড়ি পরিয়েও রাখতেন, সার্বক্ষণিক থাকতো সিসি ক্যামেরা। আদালতে আনা নেওয়ার সময় ডান্ডা বেড়ি, হ্যান্ডকাফ ও হেলমেট পরিয়ে অমানবিক নির্যাতন করা হতো। মাঝে মধ্যে পেছন দিকে হাত মুড়ি দিয়ে হ্যান্ডকাফ পরানো হতো। এই জুলুমের সঙ্গে আওয়ামী লীগ, পুলিশ, জেল কর্তৃপক্ষ, আদালত, গোয়েন্দা সংস্থা এবং দেশবিরোধী মিডিয়া জড়িত ছিল বলে তিনি জানান।
এর আগে গ্রেপ্তারের পরেই ভারত বিরোধিতার বিষয়ে পুলিশ 164 ধারায় জবানবন্দি নেয়। তখন বলা হয় এটা না দিলে আবার রিমান্ডে পাঠানো হবে এবং সব জেলায় ঘোরানো হবে বলেও হুমকি দেওয়া হয় তাকে। এই বিচারক, তার নাম ছিল কামরুন নাহার রুমি। এই ম্যাজিস্ট্রেট রুমি, উনি চিফ ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএমের। উনি ম্যাজিস্ট্রেট হয়ে উনি আমাকে বলছেন যে আপনি পুলিশে যা লিখে দিছে ওইভাবে বলবেন, আপনি না বললে আপনাকে আবার রিমান্ডে পাঠাবো। সিজিএম চিফ ম্যাজিস্ট্রেট, যেখানে আমরা ইনসাফ পাবো, সে বলতেছে আপনি পুলিশের ভাষা যেভাবে লেখছে ওই কাগজটাতে আপনি সই করবেন। এবং উনি আমার থেকে জিজ্ঞেস না করে পুলিশে যা লেখছে উনি এটা লেখা শুরু করছে। এবার আরও মজার ব্যাপার, ওই পুরো প্রক্রিয়ার সময় আদালতের খাস রুমে ডিজিএফের লোক বসা ছিল ওখানে। সেই সময় চট্টগ্রামের ডিজিএফ ছিল, তারা ওখানে উপস্থিত ছিল তারা, এবং একদম ইয়ের পাশে, ম্যাজিস্ট্রেটের পাশে। তো এইভাবে আমাদের থেকে গলা টিপে 160 নেওয়া হয়। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষ ও ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার ঘৃণ্য চক্রান্তের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। ইসলাম আর মুসলিম উম্মার জন্য তাদের মতো বড় হুমকি দ্বিতীয় কেউ হতে পারে না। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখনই তারা ক্ষমতায় আসে, তাদের কাঁধের উপর ভর করে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দেয়, তাদের কাঁধের উপর ভর করে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দেয়। এই যে শাপলা আন্দোলন করতে হলো শাহবাগী যে সমস্ত চিহ্নিত ব্লগারদের বিপক্ষে, এদেরকে পেলেছে কে? এদের শেল্টার দিয়েছে কে? কিছুতেই যাতে ইসলামিক কোনো কিছু, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংস্থা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। আপনি জানেন আমাদের সকল বক্তাদের লিস্ট করে ডিবিতে, এখানে প্রত্যেক বক্তার আলাদা একটা বক্স এখানে ছিল। উনি কি বলছেন প্রত্যেকটা কথা মানে বহুবার শুনে কোথায় দোষ ধরা যায়, কোথায় তাকে ঘায়েল করা যায়। ডিবিতে যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমি সেখানে তখনও দেখেছি এটা চালু আছে অলরেডি। ফেরেশতারা যেমন আমলনামা রাখেন ওই রকম আমলনামা ওখানে, এবং সেটা ধরার জন্য, ধরপাকড় করার জন্য। হারুন ইজহার দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার পাশাপাশি পড়ালেখা করেছেন ভারতের দেওবন্দ ও পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে। চট্টগ্রামের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসায় শিক্ষকতা ছাড়াও তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।